সপ্তাহান্তের ছোট্ট ছুটিতে চলুন সবাই যাই উত্তরবঙ্গে, যেখানে মেঘে ঢাকা পাহাড়, ঝিকঝিক করা টয় ট্রেন আর কাঞ্চনজঙ্ঘা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। যেখান থেকে ঘুরে নিতে পারবেন সুন্দর পাইন বন, দেখে নিতে পারবেন শতাব্দী প্রাচীন মনাস্ট্রি, এক ঐতিহাসিক চিমনি, নেপাল বর্ডার এবং সদা চঞ্চল এক নদী। ইচ্ছে হলে ঘুরে নিতে পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়ি, চা বাগান। আর এরকম স্থানে গিয়ে থাকবেন খুব সুন্দর দুটি রিসর্টে, একটি চা বাগানের পাশে আরেকটি বাতাসিয়া লুপের ওপরে, যেখান থেকে আপনি বাতাসিয়া লুপকে দেখতে পাবেন স্বপ্নের মতো। দার্জিলিং শহর যেখানে গ্যালাক্সির মতন দেখতে পাবেন। আর এই সব স্থানে গিয়ে খেতে পারবেন বিভিন্ন ধরনের লোভনীয় ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল পদ। কি হবে ট্যুর প্ল্যান, কোথায় কোথায় থাকবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য এই ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ চলে এসেছি উত্তরবঙ্গের পাহাড়ে। আজ আপনাদের জানাবো 2 নাইটস এবং 3 ডেজের এমন এক প্ল্যান যেখানে আপনি কার্শিয়াং, শিটং, ঘুম, লেপচা জগৎ, মিরিক সব ঘুরে নিতে পারবেন। কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন তাও জানাবো। আর আরেকটি জিনিস, তা হলো এমন দুটো প্রপার্টিতে থাকবো, একটি চা বাগানের মধ্যে অবস্থিত, আরেকটি বাতাসিয়া লুপের ওপর অবস্থিত, যেখান থেকে আপনি সবসময় দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, দেখতে পাবেন টয় ট্রেন বাতাসিয়া লুপ, শুনতে পাবেন ঝিকঝিক করা শব্দ। চলুন শুরু করি আজকের এই অনন্য সুন্দর ভ্রমণ। উত্তরবঙ্গ যাওয়ার জন্য শিয়ালদা হাওড়া থেকে রয়েছে অসংখ্য ট্রেন। উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তাছাড়া বন্দে ভারত এবং শতাব্দীও রয়েছে। স্লিপার ক্লাসে মোটামুটি রাতের ট্রেনের ভাড়া 400 টাকা আর 3 টায়ার এসির ভাড়া 1000 টাকা। আপনারা যে ট্রেনের টিকিট পাচ্ছেন সেই ট্রেনে করে সরাসরি চলে আসুন এনজিপি। তাছাড়া বাস আর ফ্লাইটের অপশান তো রয়েছেই। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে আপনার জন্য অপেক্ষা করবে ট্যুর কিংডমের গাড়ি। এবারে ট্রিপ আমরা করছি ট্যুর কিংডমের সাথে, আর সেই গাড়ি করে এখন শুকনা ফরেস্ট পেরিয়ে রোহিণীর দিকে আমরা এগিয়ে চলেছি। রোহিণী মানেই সামনে পাহাড়, যার টানে আমি বারবার উত্তরবঙ্গে দৌড়ে আসি। সেই পাহাড়ে উঠতে শুরু করলাম, আর প্রথমেই প্রবেশ করলাম এখানকার এক সুন্দর রেস্টুরেন্টে, যেখানে করে নেব ব্রেকফাস্ট। যেহেতু রাতের ট্রেনে করে আমরা সকাল সকাল এনজিপি নেমেছি, তাই সময় হয়ে গেছে ব্রেকফাস্টের। প্রথমে চা, তারপরে গরম গরম নুডলস। ব্রেকফাস্টের পরে আবারও গাড়িতে উঠে পড়া। গাড়ি এসে থামলো সুন্দর এক জলপ্রপাতের সামনে। সবুজে ঘেরা বনভূমির মাঝে পাহাড়ের মধ্যে দিয়ে নেমে আসা এই জলপ্রপাত মনকে মুহূর্তে সতেজ করে দেয়। জলপ্রপাত দেখে আবারও গাড়িতে উঠে আমরা এখন চলে এলাম আই লাভ কার্শিয়াং দেখতে। এখান থেকে মেঘের খেলা, চা বাগান দেখে আবারও গাড়িতে উঠে পড়া। এখন আমাদের সঙ্গ দিচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্র্যাক, আর 4.5 কিলোমিটার দূরে আমরা এখন চলে এলাম হনুমান টকে। কার্শিয়াং শহরের মাথায় এই 35 ফুট উঁচু হনুমান মূর্তি, পাশে ছোট্ট মন্দির, চারপাশে মেঘে ঢাকা চা বাগান, আর ওপরে উঠেই এখান থেকে আপনি দেখতে পাবেন কার্শিয়াং শহরকে পাখির চোখে, যার ওপর দিয়েও মেঘ ভেসে বেড়াচ্ছে। দূর থেকে কার্শিয়াং শহরকে অনেকক্ষণ উপভোগ করে আবারও গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি এখানকার এক হন্টেড প্লেস 2.5 কিলোমিটার দূরে ডাউহিলে। আর ডাউহিলের বিখ্যাত ডাউহিল গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে রয়েছি। অনেকে বলেন এই স্থান নাকি হন্টেড, কুয়াশায় মোড়া থাকে সারাক্ষণ, তাই হয়তো স্থানীয়রা এ কথা বলে থাকেন। আর এখান থেকে পায়ে হেঁটে চলে এলাম ডাউহিল পাইন ফরেস্টে। দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4800 ফুট উচ্চতায় অবস্থিত ডাউহিল ঘন কুয়াশার আড়ালে থাকা পাইন জঙ্গল এক রহস্যময় আবহ তৈরি করে।
শোনা যায় একসময় শিকারীদের দলবদ্ধ শিকার অভিযানের কাহিনী এখানে। শতবর্ষের প্রাচীন স্কুল ও ইতিহাসে মোড়া এই পাহাড় রহস্যের জন্য বিখ্যাত। অনেকে বলে এই স্থান ভৌতিকও বটে, তবে আমার কিন্তু তেমন কোনো দিনই কিছু মনে হয়নি। প্রকৃতি, কাহিনী আর কুয়াশার মেলবন্ধনের ডাউহিল সত্যি অনন্য। ডাউহিলের পাইন জঙ্গলের মধ্যে আমরা ঘুরে বেরিয়েছিলাম অনেকক্ষণ। তারপর আবারও ট্যুর কিংডমের গাড়ি করে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এক ঐতিহাসিক নিদর্শন দেখতে। এখান থেকে 6.5 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি চিমনি হেরিটেজ পার্ক দেখতে। সময় লাগলো 20 মিনিটের মতো। আমরা চলে এলাম চিমনি হেরিটেজ পার্কে। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। এখানে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তৈরি 24 ফুট উঁচু চিমনি। কত ইতিহাসের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই চিমনি। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও গাড়িতে উঠে পড়লাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে এক সুন্দর পাইন জঙ্গল এলো, যার নাম পাগোড়া পাইন ফরেস্ট। কুয়াশায় ঘেরা পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এসে থামল সুন্দর এক চা বাগানে, যার নাম মহলদিরাম টি এস্টেট। মহলদিরাম চা বাগান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত। এখানে চারপাশ ঘিরে রয়েছে কুয়াশা ঢাকা পাহাড় আর ঘন সবুজ চা বাগানে। মহলদিরাম টি এস্টেট শিটংয়ে অবস্থিত, তবে শিটংয়ে রয়েছে শিটং 1, 2 এবং 3। তাই আমরা এখান থেকে 6.5 কিলোমিটার দূরে যাচ্ছি শিটং 3তে চা বাগানের পাশে এক খুব সুন্দর হোমস্টেতে থাকতে, যার নাম অ্যাডেলনা হোমস্টে। চা বাগানের পাশে এই ছোট্ট সাজানো হোমস্টেতে প্রবেশ করলাম। আপনাদের থাকতে হবে ফার্স্ট ফ্লোরে। আমরাও তাই সিঁড়ি বেয়ে এখন ওপর দিকে উঠছি। ওপরে এসেই এরকম দৃশ্য আপনার জন্য অপেক্ষা করে থাকবে। সামনে পাহাড়, মেঘের খেলা আর হোমস্টের পাশে এই সুন্দর চা বাগান। চলুন এখানকার রুম কীরকম আপনাদের দেখাই। আমরা যেই রুমে ছিলাম এটি 4 বেডের রুম। 2টি বড় বড় ডাবল বেড রয়েছে, আলাদা করে ওয়ার্ড্রপ, আয়না। এর সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট, যেখানে পাবেন গরম জল। এখন একটু ফ্রেশ হয়ে নিই, গরম জলে স্নান করব। আপনারা ততক্ষণ উপভোগ করুন এই দৃশ্য। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে চলে এলাম নিচের ডাইনিংয়ে। ট্যুর কিংডমের সঙ্গে কার্শিয়াং, ডাউহিল, চিমনি ঘুরে অবশেষে আমরা পৌঁছালাম শিটং। আর শিটংয়ে যেই হোমস্টেতে আমরা রয়েছি তা হচ্ছে অ্যাডেলনা হোমস্টে। হোমস্টের লোকেশন আপনারা দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়েছেন। সামনে উন্মুক্ত পাহাড়, আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা, চা বাগান ছুঁতে পারবেন। এই দিকে রয়েছে পাইন ফরেস্টও, সেগুলো সবই দেখাবো। আর এসে সময় হয়ে গেছে লাঞ্চের। লাঞ্চে দেখুন রয়েছে গরম গরম ভাত, এখানে রয়েছে কি সুন্দর স্যালাড, এখানে রয়েছে ঝুরঝুরে আলু ভাজা, এখানে রয়েছে ডাঁটা, স্কোয়াশ আর আলুর এক ধরনের তরকারি, এখানে রয়েছে ডাল। এই দেখুন কি সুন্দর ঘন ডাল, ধোঁয়া উঠছে বুঝতে পারছেন। আর এই হচ্ছে ডিমের কষা, আর এই হচ্ছে পাঁপড়। পাহাড়ের একটা ভালো দিক হচ্ছে এখানকার সব অর্গানিক খাবার দাবার। এখানে যা যা দেখছেন, এই যে শশা, এই যে স্কোয়াশ, এই যে স্কোয়াশের ডাঁটা, এগুলো কিন্তু সবই অর্গানিক। লাঞ্চ করে আরাম কেদারায় হেলান দিয়ে এরকম দৃশ্য উপভোগ করার মজাই আলাদা। অনেকক্ষণ সময় কাটিয়ে বিশ্রাম নিয়ে হোমস্টে থেকে বেরোলাম। হোমস্টের আশেপাশে প্রচুর ফুল ফুটে থাকে, সেই সব দেখার জন্য। আমাদের হোমস্টের পাশে কি সুন্দর সব বিভিন্ন রং বেরঙের ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগে না। আর তার পাশে এই খুব সুন্দর চা বাগান আর ওপরে পাইন জঙ্গল। যাদের পায়ে ব্যথা, কষ্ট করে না নেমে ব্যালকনি থেকেও চা বাগান আর আকাশের ওপর মেঘের খেলা উপভোগ করতে পারেন। চলে এলো সন্ধেবেলার চা আর মোমো। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে। পুরো বিকেল থেকে সন্ধে ব্যালকনিতে বসে থাকতে থাকতে দূরের পাহাড়ের গায়ে
হোমস্টেগুলো জোনাকি পোকার মতন দেখতে লাগছিল। আর এখন সময় হয়ে গেল ডিনারের। একটু আগে আকাশ পরিষ্কার থাকলেও এখন হচ্ছে বৃষ্টি। রাত গভীর হয়ে এলো, তাই এখন সময় হয়ে গেছে ডিনারে আজ আমরা নিয়েছি দেখুন একেবারে গরম গরম ভাত, একদম গরম। এইখানে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে শসা, পেঁয়াজ, লেবু, এখানে রয়েছে দেখুন একদম গরম গরম ডাল, আর এই হচ্ছে সুন্দর চিকেন। ডিনার করে ঘুমের দেশে। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল আবার রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে। সকাল সকাল ঘুম ভেঙেছে পাখির ডাক আর খুব বৃষ্টি। সকালবেলা সামনেটা একদম পরিষ্কার ছিল, তারপর বৃষ্টির জন্য কুয়াশা এসে চারদিক ঢেকে দিয়েছে। কিন্তু এই হোমস্টের একটা বিশেষত্ব হলো পাশেই যেহেতু চা বাগান, আপনারা বুঝতেই পাচ্ছেন, তাই চা বাগান যত ইচ্ছা দেখুন। আর সকালবেলায় চা বাগানের পাশে দাঁড়িয়ে এরকম চা খাওয়ার মজা কিন্তু অনুভব করলে আসতেই হবে ট্যুর কিংডমের শিটংয়ের এই প্রপার্টিতে। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে আমাদের হোমস্টে, তাও আমরা বেরিয়ে পড়লাম হাতের নাগালে সেই ছোট্ট পাইন ফরেস্টটা দেখতে আর আমাদের হোমস্টের পাশে চা বাগানকে ছুতে। প্রকৃতিকে অনুভব করে আবারও হোমস্টেতে ফেরা। ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়া। হোমস্টেকে পেছনে ফেলে 5 মিনিটের মধ্যে আমরা চলে এলাম শিটংয়ের এক প্রাচীন মনাস্ট্রিতে। মনাস্ট্রির ভেতরে বুদ্ধমূর্তির সামনে দাঁড়িয়ে মন ভরে ওঠে এক অনির্বচনীয় শান্তিতে। মঠের ভেতরে টিম টিম করে প্রদীপ জ্বলছে। দেওয়ালে আঁকা রঙিন ফ্রেস্কোতে ফুটে উঠেছে বৌদ্ধ ধর্মের চিরন্তন কাহিনী, যা আপনাকে নিয়ে যায় ইতিহাসে। মনাস্ট্রি দেখে আবারও গাড়িতে উঠে পড়া। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি শিটংয়ের বিখ্যাত কমলা লেবুর বাগানের উদ্দেশ্যে। পথের ধারে প্রচুর কমলা লেবুর গাছ দেখতে পাবেন, তবে এখন সবই ছোট ছোট কমলা লেবু, সবুজ রঙা। কমলা লেবুর বাগান দেখে গাড়ি করে চলে এলাম যোগীঘাট, যার নিচ দিয়ে বয়ে চলেছে চঞ্চলা রিয়াং নদী। দুদিকে পাহাড় শ্রেণী, জঙ্গল, আর তার মাঝখানে পাথরের ওপর দিয়ে বয়ে চলা এই রিয়াং নদী। পুরনো দিনের হ্যাঙ্গিং ব্রিজ আজও রয়েছে এখানে, তবে রিয়াং কিন্তু বড়ই বেশি চঞ্চলা। কি সুন্দর এই স্থান, ভীষণ ভালো লাগলো এখানে সময় অতিবাহিত করতে। নদী নিজের খেয়াল মতো এগিয়ে চলেছে, কারুর বাধা মানে না, তবে এখানকার জল কিন্তু ভীষণ স্বচ্ছ। নদীর চঞ্চলতা উপভোগ করে যোগীঘাটে ফিরে আবারও গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়ি রবীন্দ্র ভবন, যা মংপুতে অবস্থিত। রবীন্দ্র ভবনের প্রবেশ মূল্য 25 টাকা জনপ্রতি। 1938 থেকে 1940-এর মধ্যে কবিগুরু এখানে অনেকবার এসেছিলেন। এই মিউজিয়ামে রয়েছে কবিগুরুর ব্যবহৃত খাট, চেয়ার, হারমোনিয়াম, পিয়ানো থেকে শুরু করে অসংখ্য চিঠি ও পাণ্ডুলিপি, যা সংরক্ষিত করা রয়েছে। শান্ত সবুজ এই স্থানে আপনার মনে হবে রবীন্দ্র স্মৃতির আবেশে ডুবে যাওয়া যায়। মংপু থেকে আমরা সরাসরি এখন যাব ঘুমের দিকে। পথে দেখা হয়ে গেল সেই নস্টালজিয়া টয় ট্রেনের। স্বপ্ন সুন্দর স্থান ঘুম, সারাক্ষণ মেঘে জড়িয়ে থাকে। সত্যি ভীষণ ভালো লাগবে ঘুম স্টেশন দেখে। ঘুম থেকে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা আবারও দেখা পেয়ে গেলাম ঘুম মনাস্ট্রির সামনে আরেক টয় ট্রেনের। এখন আমরা পৌঁছে গেছি
ঘুমের আর এক দ্রষ্টব্য স্থান ঘুম মনাস্ট্রিতে। ঘুম মনাস্ট্রি বা মঠের ভেতর বিরাজমান 15 ফুট উঁচু মহামায়া বুদ্ধ মূর্তি আপনাকে মুগ্ধ করবে। মূর্তির সামনে প্রজ্বলিত প্রদীপ ও মন্ত্রোচ্চারণ এখানকার পরিবেশকে পবিত্র করে রেখেছে। ঘুম মনাস্ট্রি দেখে আবারও ট্যুর কিংডমের গাড়িতে উঠে পড়লাম। আমরা দার্জিলিংয়ের দিকে না গিয়ে আবার পেছন দিকে অর্থাৎ ঘুম স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা জলাপাহাড় ক্যান্টনমেন্টের উপর উঠে গেছে সেই দিকে উঠতে শুরু করলাম। এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি এক অনন্য সুন্দর রিসর্টে, যা একেবারে মেঘের ওপরে বাতাসিয়া লুপের ওপরে অবস্থিত। দার্জিলিং শহরের অল্প দূরে কোলাহল থেকে দূরে বাতাসিয়া লুপের ওপরে অনুত্রি হিল রিসর্ট। এ এক অসাধারণ প্রপার্টি। সামনে পার্কিং করার বিশাল জায়গা, বিলাসবহুল রিসর্ট, মনোমুগ্ধকর পরিবেশ আর সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে একসাথে মিলে যায়। করিডোর পেরিয়ে আমরা এখন যাচ্ছি এক অপরূপ লাক্সারিয়াস রুমে। আমরা এই রুমে ছিলাম। রুম যথেষ্ট স্পেসিয়াস, রয়েছে আলাদা করে বসার জায়গা, রয়েছে সোফা, কিং সাইজ বেড আর বিশাল বড় এক জানলা, যার সামনে দিয়ে বাতাসিয়া লুপ, মেঘের খেলা, টয় ট্রেনের ঝিকঝিক করা শব্দ আর এরকম প্যানারোমিক ভিউ আপনি দেখতে পাবেন। তাছাড়াও রুমের সঙ্গে রয়েছে লাক্সারিয়াস ওয়েস্টার্ন টয়লেটও, যেখানে রয়েছে গরম জলের সুব্যবস্থা। ঘুমের এটাই বেস্ট প্রপার্টি, কারণ এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং শহরকেও। স্নান করে একেবারে তরতাজা হয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ি ভেঙে এখন আমরা যাচ্ছি অনুত্রি হিল রিসর্টের ডাইনিংয়ে বা ওনাদের নিজস্ব রেস্টুরেন্টে, যার নাম বাতাসিয়া। কি সুন্দর বড় রেস্টুরেন্ট। আপনারা দার্জিলিং বা ঘুমে আসলে এখানে আলাদা করে খেতেও আসতে পারবেন। সুন্দর কাঠের ইন্টেরিয়ার, রয়েছে এক চিমনিও। এখানে আলা কার্টে অপশন। চাইনিজ লাঞ্চ করে ফিরে এলাম রুমে। রুমের ধারে চেয়ারে বসে পুরো বিকেল কেটে গেল এরকম দৃশ্য দেখতে। টয় ট্রেনের আনাগোনা, মেঘ একবার ঢাকছে একবার খুলে দিচ্ছে বাতাসিয়া লুপ। তারপর রুম থেকে বেরিয়ে বাতাসিয়া রেস্টুরেন্টের ঠিক নিচে চলে এলাম। এখান থেকে দার্জিলিং শহরকে মন্ত্রমুগ্ধের মতন দেখায়। বসার জন্য রয়েছে চেয়ার, রয়েছে দোলনাও। দোল খেতে খেতে উপভোগ করুন এই সৌন্দর্য। ইচ্ছে হলে ফিরে আসুন রুমে, আস্তে আস্তে সূর্যাস্ত দেখুন। আমরা এতটা ওপরে রয়েছি, আমাদের চোখের লেভেলের তলায় মেঘ ভেসে বেড়াচ্ছে, থমকে আছে পাহাড়ের গায়ে। ধীরে ধীরে চারদিক অন্ধকারে ডুবে যাচ্ছে। আর এখান থেকে দার্জিলিং শহরকে মনে হচ্ছে মিল্কি ওয়ে। পুরো সন্ধে এই সব দেখতে দেখতে হয়ে গেল রাত, সময় হয়ে গেছে ডিনারের। তাই আমরা আবারও চলে এলাম বাতাসিয়া রেস্টুরেন্টে। এখানে ছিল রাজকীয় আয়োজন, চাইনিজ, ইন্ডিয়ান, বাঙালি সব কিছু যথাযথ। শেষ পাতে ওনাদের নিজস্ব তৈরি ডেজার্ট খেয়ে রুমে ফিরে ঘুমিয়ে পড়লাম। নতুন দিনের শুভারম্ভ। সকাল সকাল রুম থেকে এরকম এক দৃশ্য দেখতে পারবো একেবারে ভাবিনি। চোখের সামনে উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘা, তার সামনে ঢেউ খেলানো পাহাড়, আর আমার হাতে গরম গরম অথেন্টিক দার্জিলিং টি। যারা দার্জিলিং থেকে দূরে ভিড়ভাড়টা এড়িয়ে থাকতে চাইছেন আর দেখতে চাইছেন কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ি উপত্যকা, মেঘের খেলা, তাদের জন্য আদর্শ অনুত্রি হিল রিসর্ট। এত ভালো লাগলো, ভাষায় বলে বর্ণনা করতে পারবো না। আবারও মেঘ আস্তে আস্তে ভেসে বেড়াচ্ছে সেই বাতাসিয়া লুপের ওপর, আর আমি শুধু তাকিয়ে রয়েছি কাঞ্চনজঙ্ঘার দিকে। সময় হয়ে গেল ব্রেকফাস্টের, তাই ফ্রেশ হয়ে চলে এলাম আবারও বাতাসিয়াতে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে এখানে বাফে সিস্টেম,
আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের জিনিস আপনারা নিয়ে নিতে পারবেন। দার্জিলিং না গিয়ে দার্জিলিংয়ের মজা নিতে আপনাকে আসতেই হবে অনুত্রি হিল রিসর্টে। আর সত্যি বলছি, বাড়ি ফিরতে একেবারে মন চায় না, কিন্তু কিছু করার নেই। তাই ট্যুর কিংডমের গাড়িতে উঠে ঘুম স্টেশনের পাশ দিয়ে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। আজ আমাদের প্রথম দ্রষ্টব্য স্থান 10.5 কিলোমিটার দূরে পাইন জঙ্গল, লেপচা জগৎ। এখানে আসতে সময় লাগলো আধ ঘন্টা। দার্জিলিংয়ের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,958 ফুট উচ্চতায় অবস্থিত এক ছোট্ট স্বপ্নপুরী লেপচা জগৎ। চারিদিকে ঘন সবুজ পাইন জঙ্গল আর আকাশ থেকে নেমে আসা মেঘের আস্তরণ। পাহাড়ের এই নীরবতা আর প্রাকৃতিক মহিমা একেবারে এপিক অনুভূতি দেয়। এখান থেকে আবারও উঠে পড়লাম গাড়িতে। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি 9 কিলোমিটার দূরে নেপালে। সময় লাগলো 20 মিনিট। ইন্দো নেপাল বর্ডার ভিউ পয়েন্ট সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,000 ফুট উচ্চতায় অবস্থিত। এখান থেকে চোখে পড়ে নেপালের পাহাড়, চা বাগান আর মেঘে ঢাকা উপত্যকা। সীমানা ভিউ পয়েন্ট থেকে আবারও উঠে পড়া গাড়িতে আমরা এখন প্রবেশ করব নেপালে। এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি পশুপতি ফটকের দিকে। সময় লাগলো মাত্র 15 মিনিট। আর পশুপতি ফটকের সামনে আপনাদের গাড়ি পার্কিং করে নেমে যেতে হবে, কারণ এবার আমরা প্রবেশ করব নেপালে। পায়ে হেঁটে আমরা চলে এলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপালে। অরিজিনাল ভোটার আইডি কার্ড দেখিয়েই আপনাকে প্রবেশ করতে হবে নেপালে, আর বাচ্চাদের জন্য আধার কার্ডই যথেষ্ট। নেপালে প্রবেশ করে অসংখ্য দোকান আপনি দেখতে পারবেন। এখান থেকে নেপালের বিভিন্ন সামগ্রী, বিভিন্ন খাওয়ার জিনিস, মেমেন্টো, হাতে তৈরি ব্যাগ, ছাতা, কসমেটিক্স, ওয়াইন সংগ্রহ করুন। নেপাল থেকে এবার আবারও পায়ে হেঁটে ভারতবর্ষ প্রবেশ, সেখান থেকে ট্যুর কিংডমের গাড়ি করে এগিয়ে চলা। আমাদের গাড়ি এখন এগিয়ে চলেছে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। আমরা এখন যাচ্ছি মিরিকের এক অনন্য সুন্দর চা বাগানের উদ্দেশ্যে। এখান থেকে 11.5 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি গোপালধারা টি এস্টেটে। সময় লাগলো আধ ঘন্টার মতো। কুয়াশা মোড়া পাহাড়ের ঢালে বিস্তৃত গোপালধারা টি গার্ডেন। ঠান্ডা পাহাড়ি হাওয়া আর ভেজা মেঘ এই বাগানের প্রতিটি পাতায় এনে দেয় এক অনন্য স্বাদ। গোপালধারা টি এস্টেট দেখে 6 কিলোমিটার দূরে আমরা এখন যাচ্ছি মিরিক লেক দেখতে। সময় লাগলো 20 মিনিটের মতো। গাড়ি পার্কিং করে 20 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা এখন প্রবেশ করব মিরিক লেকে। মিরিক লেক বা সুমেন্দু হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,902 ফুট উচ্চতায় অবস্থিত। 1 কিলোমিটারও বেশি দৈর্ঘ্যের এই হ্রদটির চারপাশে পাইন গাছের বনে ঘেরা। হ্রদের মাঝখানে একটি হাঁটার পথ রয়েছে যা ইন্দ্রাণী পুল নামে পরিচিত, এবং হ্রদের জলে নৌকা বিহার, টাট্টু ঘোড়ায় চেপে হ্রদের ধারে ঘুরে নিতে পারবেন। আর পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার চমৎকার দৃশ্য দেখা যায়। বোটিং চার্জ 200 টাকা থেকে শুরু এবং টাট্টু ঘোড়ার চার্জ 300 টাকা থেকে শুরু। মিরিক লেক থেকে আবারও উঠে পড়লাম গাড়িতে। এখান থেকে 8 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি আরেক সুন্দর নিদর্শন টিংলিং ভিউ পয়েন্ট দেখতে। সময় লাগলো মাত্র 20 মিনিট। টিংলিং ভিউ পয়েন্ট আজ আমাদের শেষ দ্রষ্টব্য স্থান। মিরিক কেন এত বিখ্যাত এখানে আসলে বুঝতে পারবেন। পাহাড়ের ঢালে চা বাগান আর পাইন জঙ্গল, আর তার ওপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘ। সব কিছু অপরূপ সুন্দর দেখা যায় এই টিংলিং ভিউ পয়েন্টে। দেখা যায় দূরের সমতল শিলিগুড়ি শহরও। টিংলিং ভিউ পয়েন্ট দেখে আমরা গাড়িতে উঠে পড়লাম। আমাদের এবারের ট্রিপ একেবারে অন্তিম লগ্নে। আমরা
কার্শিয়াং, শিটং, ঘুম এবং তার সঙ্গে মিরিকের যাবতীয় জায়গা ঘুরে এখন ফিরবো এখান থেকে এনজিপি, সেখান থেকে কলকাতা। আমাদের পুরো ট্রিপ অর্গানাইজ করে দিয়েছিল ট্যুর কিংডম। ছিলাম দুটো সুন্দর প্রপার্টিতে, একটা অ্যাডেলনা যেটা ছিল চা বাগানের মধ্যে, আর একটা প্রপার্টিতে আমরা ছিলাম যেখানে ছিল বাতাসিয়া লুপের ওপরে খুব সুন্দর 4 স্টার প্রপার্টি। তো এই যে পুরো ট্রিপ ব্যবস্থাপনায় ট্যুর কিংডম, খরচা কত পড়েছিল এবার বলি। দেখুন, এই ট্রিপগুলোয় একটা বিষয় হয়, যতজন আপনারা বেশি আসবেন, বড় গাড়ি নেবেন, তত পার হেড খরচা বেশি পড়ে, যত কম হবে খরচাটা অল্প অল্প করে বাড়বে। আমরা এই যে দু জায়গায় ছিলাম, দুটো সুন্দর সুন্দর প্রপার্টিতে, এই একই ট্রিপ, একই জায়গায় থাকা, একই ধরনের খাওয়া দাওয়া যদি করতে হয়, আর যদি 8 জন আসেন তাহলে খরচা পড়বে মাত্র 5,600 টাকা জনপ্রতি। আর যদি ভাবেন না এই টাকাটা আরেকটু কমাবেন, তাহলে অ্যাডেলনার মতন আরেকটা প্রপার্টিতে আপনারা থাকতে পারেন ঘুমের কাছে, যেখানে অ্যাডেলনাতে কত ছিল, 1400 টাকা জনপ্রতি, আর এখানেও সেরকমই 1400 টাকা জনপ্রতি। তবে জনপ্রতি থাকার হিসেব আপনাদের যাওয়ার দরকার নেই, কারণ এই পুরো ট্রিপ 2 নাইটস 3 ডেজের টোটাল খরচা পড়বে যদি 8 জন আসেন মাত্র 4,400 টাকা। তাহলে আর অপেক্ষা কিসের, করে আসুন, এই সুন্দর ট্রিপ ঘুরে নিন, এই প্রকৃতি অনন্য সুন্দর সব নিদর্শন। আর এই ট্রিপ বুকিং হবে কি করে, স্ক্রিনে যেই নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে ফোন করে বুকিং করে ফেলুন না এই 2 নাইট 3 ডেজের সুন্দর ট্রিপ। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে এবারের ছোট্ট উত্তরবঙ্গ ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন প্রপার্টি বেশি ভালো লাগলো তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।